আমি নিজেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 90-এর দশকে। তখন আপনারা জানেন যে এরশাদের বিরুদ্ধে আন্দোলন ছিল। আমি নিজে ছাত্র রাজনীতি করিনি, কিন্তু আমরা দেখতাম যে যারা ছাত্র রাজনীতি করতো তারা এই মধুর ক্যান্টিনের এই জায়গাতে বসেই বা এই জায়গাতে দাঁড়িয়ে থেকেই তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আলটিমেটলি এরশাদের মতো স্বৈরশাসককে কিন্তু তারা হটিয়েছিল। একই ঘটনা কিন্তু আমরা দেখেছি 24শে জুলাই আগস্টে, যেখানে আসলে গত 15 বছর সকল বড় বড় রাজনৈতিক দল এবং শক্তি স্বৈরশাসককে সরাতে ব্যর্থ হয়েছিল। তখন কিন্তু আসলে ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীর নেতৃত্বেই কিন্তু আসলে একটি আন্দোলন দানা বেঁধেছিল। যদিও সেটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, বাট সেটা কিন্তু এক পর্যায়ে এক দফা আন্দোলনে পরিণত হয়েছিল এবং আমরা পরিক্রমশীল যেই শক্তি, যারা শুধুমাত্র দেশে না দেশের বাইরে থেকেও তাদেরকে সহায়তা দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু আসলে রক্ষা করা যায়নি। আমরা জানি যে 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল। যদিও সারা বাংলাদেশের সবাই এই যুদ্ধে অংশ নিয়েছে, বাট শুরুটা কিন্তু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এবং এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটার আসলেই হিস্টোরিক সিগনিফিকেন্স আছে। তো এই যে এত বড় একটা ব্যাপার ঘটলো, যেটা বললাম যে 15 বছরের স্বৈরশাসককে হটানো হলো, এটা কি শুধুমাত্র একজন স্বৈরশাসককে হটানো, নাকি আসলে এই যে 15 বছর যেই সিস্টেমটার জন্য, যেই প্রক্রিয়ার জন্য, যেই ইকোসিস্টেমটা আসলে এরকম স্বৈরশাসককে তৈরি করে এবং যার কোনো জবাবদিহিতা নাই, সাধারণ জনগণের সাথে যা ইচ্ছা তা করা যায়, সেই সিস্টেমটাই কিন্তু গত 15 বছরে তৈরি হয়েছিল এবং সেই সিস্টেমের উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানি আমাদের সকল ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল। আমাদের একটু আগে যেমন একজন বলল যে ব্যাংক লুটের মতো ঘটনা, এগুলি কিন্তু হয়েছিল কারণ কোনো ধরনের সিস্টেম, কোনো জবাবদিহিতা বাংলাদেশে ছিল না। তো সেজন্যই কিন্তু আসলে সারা বাংলাদেশের মানুষ তাদের বঞ্চনা থেকে, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং 1,500-এর বেশি শহীদের রক্তের বিনিময়ে, 20,000-এর বেশি পঙ্গুত্বের বিনিময়ে আমরা কিন্তু এই অর্জনটা করেছিলাম। কিন্তু গত 1.5 বছরে আমরা দেখলাম যে এই যে জনতার একটা বিশাল জয়, সেই জয়টাই কিন্তু আসলে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি বেশি রাজনৈতিক বিতর্কে যাব না, কারণ এখানে অলরেডি বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। অ্যাজ এ নাগরিক এবং একজন সিটিজেনের পক্ষ থেকে যেই কারণে সবচেয়ে বেশি আসলে আমাদের হতাশা এবং ক্ষোভ, আমি দুটাই বলবো, হতাশা এবং ক্ষোভ, সেটা হচ্ছে যেই সংস্কারগুলো সম্পর্কে রাজনৈতিক দলগুলোই নিজেরা একমত হয়েছিল, সেই সংস্কারের ব্যাপারেই কিন্তু এখন দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই সংস্কারগুলো আসলে কতটুকু সংবিধান সম্মত, সংবিধান অনুযায়ী কি এই সংস্কার করা যায় কিনা। তো সেইটা আসলে আমার কাছে মনে হয় যে এক ধরনের জুলাইয়ের যে এই আত্মত্যাগ, তার সাথে সবচেয়ে বড় প্রতারণা। যেই গণভোট হয়েছিল 12ই ফেব্রুয়ারি, যেই সাধারণ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ তৈরি হয়েছিল এবং বর্তমান সরকারও তৈরি হয়েছে, যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু জনগণ ভোট দিয়েছে আরেকটি, সেটা হচ্ছে গণভোট। বর্তমান সরকার প্রায়ই বলে যে তারা 50%-এর বেশি ভোট পেয়ে, 51% ভোট পেয়ে তারা নির্বাচিত হয়েছে। ঘটনা ঠিক, কিন্তু এই ঘটনা, এর থেকেও বড় ঘটনা কিন্তু আসলে প্রায় 70% জনগণ গণভোটে হাঁ রায় দিয়েছে এবং এই যে 50% যে যারা ভোট দিয়েছে বর্তমান ক্ষমতাসীন সরকারকে, তাদেরও কিন্তু একটা বড় অংশ
বিভিন্ন হিসাবে দেখা যায় তাদের অ্যাটলিস্ট 50%, এই 51%-এর কিন্তু 50% লোকও কিন্তু আসলে গণভোটে হা ভোট দিয়েছে। কারণ আমরা জানি যে আসলে যারা পতিত স্বৈরাচারের যারা সাপোর্টার তারা তো বেশিরভাগই না ভোট দিতে, কারণ তারা সংস্কারের পক্ষে না। তো সেই পার্সপেক্টিভে এই 70% ভোট কিন্তু এমনি এমনি আসে নাই। এটা কিন্তু সাধারণ জনগণ এবং সকলে মিলেই কিন্তু, এবং যারা এই সরকারকে ভোট দিয়েছে, যারা সরকারি দলকে ভোট দিয়েছে, তারাও কিন্তু আসলে গণভোটে হা ভোট দিয়েছে। তারপরও আমরা দেখলাম যে সরকারের দলীয়, আমি আসলে নাম বলবো না, আপনারা সবাই জানেন যে প্রক্সি প্রধানমন্ত্রী বলেন বা যাই বলেন না কেন, উনি বীর দর্পে গলা উঁচু করে সংসদে বলছে যে এই গণভোট আসলে সাংবিধানিক না। এই গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ সংস্কার আদেশ, সেটা কোনোভাবেই এই সংসদ পাশ করতে পারে না। এবং সেই জন্যই কিন্তু প্রায় 1.5 মাস হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা দেখেছি যে সংবিধান সংস্কার সভা যেটা করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। কিন্তু এইটার কিন্তু প্রস্তাব এবং এই ব্যাপারে কিন্তু যে সংবিধান বা জাতীয় ঐক্যমত, সেখানে কিন্তু এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছিল। গণভোট কীভাবে হবে, গণভোটের মাধ্যমে কিভাবে এই আইনগত বৈধতা দেওয়া যাবে এই জুলাইয়ের এই চেঞ্জকে, গত 1.5 বছরের সরকারকে, সেগুলো কিন্তু সবাই কিন্তু একমত হয়েছিল। এখন বলা হচ্ছে যে এই জিনিসগুলো সংবিধান সম্মত না। সংবিধান আসলে কার জন্য? সংবিধান তো মানুষের জন্য। এখন মানুষই যদি তার মেজরিটি 70% মানুষই যদি কোনো একটা সম্পর্কে, কোনো একটা ডিসিশন সম্পর্কে তাদের রায় দেয়, এর থেকে বড় সাংবিধানিক শক্তি বা মোরাল শক্তি তো হতে পারে না। তো সেই জায়গাটাতে আমাদের এই ক্ষোভ, আমাদের এই হতাশা। গতকালও আমি দেখলাম, গত পরশুদিন বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলল যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানা হবে। আমি আনন্দিত যে, বা অ্যাটলিস্ট খুশি যে এখানের যে সেমিনারটা হচ্ছে সেখানে জুলাই সনদ না বলে গণভোট বলা হয়েছে। কারণ এখানে কিন্তু জুলাই সনদ আর গণভোটের মধ্যে একটা বিরাট তফাৎ আছে। আমরা অনেকেই হয়তো ব্যাপারটা খেয়াল করি না। আপনি দেখবেন সরকারি দলের সবাই এখন বলবে যে না, আমরা তো জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের মধ্যে কিন্তু ধারায় ধারায় নোট অফ ডিসেন্ট সরকারি দল দিয়ে রেখেছিল যে এইটা হবে যদি সবাই, যার যেই দল ক্ষমতায় আসবে, নির্বাচিত হবে, তারা যদি মনে করে তাহলে এই সংস্কার হবে। কিন্তু এই জন্যই কিন্তু আসলে যেই গণভোটটা হয়েছিল সেই গণভোটটা কিন্তু তৈরি করা, গণভোটের এই আপনারা জানেন 4টা প্রস্তুত করা হয়েছিল। সেটা কিন্তু করা হয়েছিলই যাতে জুলাই সনদের উপরে এক ধরনের গণ রায়ের, মানে জুলাই সনদের যেই ব্যাপারগুলিতে নোট অফ ডিসেন্ট আছে, হ্যাঁ, আপত্তি আছে, সেটাকে যাতে জনগণ ওটাকে কী মনে করে সেটা জনগণের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং জনগণ কিন্তু মনে করেছে এই সংস্কারগুলো হওয়া দরকার। অতএব লিগালি, মোরালি এবং ফিলোসফিক্যালি গণভোটের অবস্থান কিন্তু জুলাই সনদের উপরে, অনেক উপরে। জুলাই সনদটা হয়তো একটা ড্রাফট করা হয়েছিল, একটা সবাই মিলে একটা ড্রাফট করা হয়েছিল বা জনগণের মতামত জানানোর জন্য। জনগণ কিন্তু মতামত দিয়েছে এবং ওভারওয়েলমিং ওয়েতে এই সংস্কারগুলি সম্পর্কে নিজেদের অপিনিয়ন দিয়েছে। অর্থাৎ জনগণের অপিনিয়ন কিন্তু অনেক বড় অপিনিয়ন এই 30টা রাজনৈতিক দল মিলে যেই সনদটা তৈরি করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, সেটা কিন্তু আমাদেরকে আসলে বুঝতে হবে। জনগণের উপরে তার কোনো কথা নেই। আচ্ছা, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা অত্যন্ত ক্ষুব্ধ যে সেই গণভোটের ব্যাপারে এখনও এই সংসদের এই অধিবেশনে কোনো সুস্পষ্ট ধরনের কোনো রোডম্যাপ আমরা এখনও দেখিনি। আর যেহেতু বলা হলো যে কয়েকটা অধ্যাদেশের ব্যাপারে, প্রায় 20টার মতো অধ্যাদেশ, এটা অত্যন্ত মানে অবাক হওয়ার ব্যাপার। যেই অধ্যাদেশগুলোর ব্যাপারে বা যেই সংস্কারগুলোর ব্যাপারে বর্তমান সরকারি দল নিজেরাই কোনো নোট অফ ডিসেন্ট দেয়নি। উদাহরণ দিচ্ছি, বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু একবারও, আমাকে মঞ্জু ভাই বা তুষার কারেক্ট করবে, একবারও কিন্তু বলা হয়নি যে তারা বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে তাদের কোনো আপত্তি আছে।
বিচার বিভাগের জন্য যে একটা আলাদা সচিবালয় করা, সেটা ব্যাপারে তাদের কোনো আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু আমরা দেখলাম যেই 4টা অধ্যাদেশ বাতিল করা হলো, সেই 4টা অধ্যাদেশের মধ্যে 4টাই কিন্তু আসলে বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশ। একটা হচ্ছে সচিবালয় সংক্রান্ত, আলাদা সচিবালয় সংক্রান্ত, আর একটা হচ্ছে কীভাবে বিচারপতি নিয়োগ করা হবে। আমি যেমন কয়েকদিন আগেও এখানে ডাকসুতে আরেকটা সেমিনার ছিল, সেখানেও বলেছিলাম যে কেন এই 4টা অধ্যাদেশকে আসলে আলাদা করে টার্গেট করা হয়েছে। আমার একটা ধারণা এবং আশঙ্কা যে বর্তমান সরকারের মাথায় হয়তো আছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের কিন্তু 2030 সালে আরেকটি নির্বাচনে অংশ নিতে হবে, তাই না? 5 বছর পর পরই নির্বাচন হবে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা, সেটা কিন্তু অনেক পুরান ইস্যু, এবং সেটা শুরুই হয়েছিল কিন্তু বিএনপির সময় থেকে, যে জাস্টিস হাসানের ইস্যুতে। কেননা তখনও কিন্তু আসলে আমাদের বিচার বিভাগের একজনই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা। এবং ত্রয়োদশ সংশোধনীর যে একটা হাইকোর্ট থেকে রায় এসেছে আপিল বিভাগ থেকে, সেটা অনুযায়ী কিন্তু আগামী তত্ত্বাবধায়ক সরকার যেটা হবে 2030 সালে, সেখানেও কিন্তু আসলে প্রধান মানে লাস্ট প্রধান বিচারপতি, মানে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে। আমার আশঙ্কা, এবং যদি গণভোট বাস্তবায়ন হতো তাহলে কিন্তু অন্য প্রসেসে হতো, তাহলে কিন্তু বিচার বিভাগকে সবাই একমত হয়েছিল ওনারা যে বিচার বিভাগকে এখান থেকে বাদ রাখা হবে, সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একজনকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অন্যান্য সদস্যদেরও নিয়োগ দেওয়া হবে। কিন্তু যদি জুলাই সনদ বা এই গণভোট পাস না হয়, তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার এটা বিচার বিভাগের কাছে চলে যাবে। এবং আমার কেন জানি মনে হয়, আশঙ্কা হয় যে সরকার এই যে বিচার বিভাগের যে অধ্যাদেশগুলো, স্বাধীনতার অধ্যাদেশগুলো, নিয়োগের অধ্যাদেশগুলো, এটাকে করাই হয়েছে আসলে 2030 সালের নির্বাচনকে মাথায় রেখে। আদারওয়াইজ আমি কোনো যুক্তি দেখি না যেখানে সরকার নিজেই সবসময় বলেছে তারা বিচার বিভাগের স্বাধীনতা চায়। তো সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় আমাদের যারা নাগরিক সমাজ আছে, রাজনৈতিক যারা দল আছে, রাজনৈতিক যারা সমাজ আছে, সবাই এই ব্যাপারটা এখন থেকেই আসলে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা উচিত যে আগামী যে নির্বাচন হবে সেটা আসলে কী পদ্ধতিতে হবে। এবং আমরা গত 15 বছর এইটা নিয়ে ফাইট করেছি, সবাই ফাইট করেছে। বাংলাদেশের একটা নিরপেক্ষ এবং সুস্থ নিরপেক্ষ সংস্কারের, নিরপেক্ষ সরকারের আন্ডারে যাতে নির্বাচন হয়, সেটা যাতে কখনো কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, কোনোভাবে ইঞ্জিনিয়ারিংয়ের সম্মুখীন না হয় ভবিষ্যতে। তো সেটা একটা বিরাট ব্যাপার। আরও যেই সংস্কারগুলি নিয়ে আমরা জানি যে অধ্যাদেশগুলো সম্পর্কে এসেছে, গুমের অধ্যাদেশ, এটা আসলে কোনোভাবেই মানে যেখানে সরকারের, বর্তমান সরকারেরও অনেক নেতাকর্মী নিজেরা গুমের শিকার হয়েছে। আমরা জানি ইলিয়াস আলী থেকে শুরু করে অনেকে এখনও ওনাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে কীভাবে এই মানবাধিকার যে অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ অধ্যাদেশকে সরকার স্থগিত করে, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আরেকটি ব্যাপার যেটা দেখলাম যে বাংলাদেশের, যে আমরা জানি যে শুধুমাত্র আমাদের রাজনীতিকে ধ্বংস করা হয়নি তা তো না, ইনস্টিটিউশনগুলি ধ্বংস করা হয় তা তো না, আমাদের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে গত 15-20 বছর। এবং সেই ধ্বংস করার সবচেয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে কে, সেটাও আমরা জানি। নাম ধরে বলতে কোনো সমস্যা নাই। এস আলমের মতো একজন লুটেরা, একজন ব্যবসায়ী যিনি আসলে রাজনীতিকে কন্ট্রোল করে, ওনার আন্ডারেই বা ওনার নেতৃত্বেই এই জিনিস করা হয়েছিল। বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকে লুট করা হয়েছে। লুট বলাটাও ঠিক, একবারে মানে ডাকাতিও কম বলা হবে। তো ডাকাতের কাছেই আপনি আবার নতুন করে আরেকটা অধ্যাদেশ দিয়ে বলতেছেন যে তুমি যদি এখন অল্প কিছু টাকা দাও তাহলে তোমাকে আমরা আবার দিয়ে দিব। মানে ডাকাতকেই আপনি বলছেন ঠিক আছে তুমি ডাকাতি করেই ফেলেছো, আচ্ছা এখন আবারও আসো, যা কিছু আছে আরও কিছু নিয়ে যাও। সেরকম একটা অধ্যাদেশ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটা অধ্যাদেশ করেছিল, সেটাকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে। এর মতো মানে ন্যাক্কারজনক ব্যাপার আর কি হতে পারে চিন্তা করেন। আমি এই
এই মঞ্চ থেকে এর প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা আমাদের কাছে মনে হয় যে আমাদের আপনারা রাজনীতি করেন ঠিক আছে, কিন্তু জনগণের এই অর্থনীতি বা জনগণের সব কিছু নিয়ে আপনারা ছিনিমিনি খেলতে পারেন না। বাংলাদেশের ব্যাংকিং সেক্টর ওয়ার্ল্ডের সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তারপরেও আপনারা এইটাকে আপনারা জানেন আহসান মনসুর সাহেব যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি অনেক কিছু ফিক্স করে গেছিলো, তারপরে দেখলাম হঠাৎ করে উনি নেই এবং তখনই বোঝা যাচ্ছিলো যে গভর্নর চেঞ্জ করা হয়েছেও বোধহয় কোনো একটা কারণে, এবং সেই কারণটাও আমরা এখন বুঝতে পারছি। তো আমার কাছে মনে হয় আমাদের সবারই আসলে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আমি আর বক্তব্য বাড়াবো না, আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি মনে করি যে যেভাবে ঢাকা ইউনিভার্সিটি এবং ছাত্র সমাজ যেভাবে জুলাই তৈরি করেছিল, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারাই আসলে আমাদেরকে এই ভ্যানগার্ড হিসাবে আমাদেরকে পথ দেখাবে, আমাদেরকে নিরাপত্তা দেবে। ধন্যবাদ।